প্রিয় লিসেনার, ভাবুন তো একবার কেমন হয় যদি আপনি একটা জায়গার সাথে শুরু থেকেই পরিচিত হন আর সবসময় সেই জায়গায় একবার না একবার যান, কিন্তু হঠাৎ একদিন সেই জায়গাটাই আপনার জীবনে কাল হয়ে দাঁড়ায়। কেমন হয় সেই চিরচেনা জায়গাটাই আপনার জীবন থেকে আপনার সব সুখ ছিনিয়ে নিয়ে আপনাকে ধ্বংস করার পাশাপাশি আপনাকে সারাক্ষণ আতঙ্কে রাখে? হ্যাঁ, জানি আপনারা কিছুই বুঝতে পারছেন না, তবে আশা করি ফুল ভিডিওটা দেখলে আপনারা নিশ্চিত বুঝতে পারবেন এবং সতর্ক হবেন, এটা তো গ্যারান্টি দিচ্ছি। তো বেশি কথা না বলে শুরু করছি আজকের ঘটনা। আজকের এই গল্পটা সাধারণ কোনো ভৌতিক গল্প না। এই গল্পটা এসেছে একজন মানুষের নিজের জীবনের ভয়ঙ্কর অভিজ্ঞতা থেকে, যে এখনও বেঁচে আছে কিন্তু প্রতি রাতেই মৃত্যুর মতো যন্ত্রণা নিয়ে ঘুমায়। সে লিখেছে, ইয়াসিন ভাই, আমি আপনার চ্যানেলের নিয়মিত একজন দর্শক। অনেক দিন ধরে চেষ্টা করছি আমার গল্পটা আপনার সাথে শেয়ার করতে, যদিও বা এটা গল্প বললে ভুল হবে, কারণ এটা আমার নিজের সাথে ঘটা এক ভয়ঙ্কর অভিজ্ঞতা। অবশেষে কয়েকদিন আগে সে আমাদের ইমেল করে তার জীবনের সবচেয়ে ভয়ঙ্কর রাতের কাহিনী পাঠিয়েছেন। আজ আমরা সেই গল্পটাই শুনব, রাতুল ভাইয়ের নিজের মুখে বলা সেই ভয়ঙ্কর অভিজ্ঞতার কাহিনী। তবে আপনাদের কাছে আমার একটা অনুরোধ, আপনারা যারা এসব জিন ভূতে বিশ্বাসী নন বা যারা এইগুলোকে এড়িয়ে চলেন, তারা প্লিজ দ্য ইয়াসিন শো থেকে দূরে থাকবেন, কারণ সবাই সত্য সহ করতে পারে না, তাই সবাই দ্য ইয়াসিন শো দেখে না। আর সত্য যেমন সবার সহ হয় না, এজন্য দ্য ইয়াসিন শো সবার জন্য না। তো কথা না বাড়িয়ে আমি শুরু করছি আজকের ঘটনা। রাতুল ভাইয়ের ভাষায় বলছি, আসসালামু আলাইকুম ইয়াসিন ভাই, আমি রাতুল। আমার বাড়ি তিস্তা নদীর পাশে। আমি এখন পড়াশোনা করি, পাশাপাশি আমি একটা মুদির দোকানেও কাজ করি। তবে আমার সাথে ঘটে যাওয়া একটা বাস্তব ঘটনা আপনার মাধ্যমে আমি দ্য ইয়াসিন শোয়ে সবার সাথে শেয়ার করতে চাই। আমি অনেক দিন ধরে আপনার চ্যানেলে ছাড়া বেশ কিছু ভৌতিক ঘটনা নিয়মিত দেখছি। অনেক ভালো লাগে আপনার সব কথা। মাঝে মাঝে দেখি আপনি বিভিন্ন প্রকার নিউজ পাবলিশ করেন। আপনার কণ্ঠটা ভাইয়া আমার অনেক ভালো লাগে। আপনার কথা বলার ভঙ্গি, আপনার লজিক দিয়ে সব কথা বোঝাই দেওয়া, সবার উদ্দেশ্যে উপদেশমূলক কথা বলা, মোট কথা আপনার কথার কোনো জবাব নেই ভাই। তবে আমি প্রতিদিন রাত ঠিক 12টায় আপনার মিডনাইট হরর গল্পগুলো শুনে থাকি আর ভাবি আমার সাথে ঘটা সেই ঘটনাটা আপনার সাথে শেয়ার করব। তবে অনেক ভয়ে ছিলাম, কারণ এক তো এইসব বিষয়ে এখন কেউ বিশ্বাস করে না, আর আপনার মতো গুছায় গেছে আমি কথাও বলতে পারি না। তবে আজ আমি মনে সাহস নিয়ে আপনার কাছে ইমেল করলাম। ইয়াসিন ভাই, আমার কথাবার্তায় যদি কোনো ভুল হয় তো প্লিজ সব ক্ষমার দৃষ্টিতে দেখবেন। দোয়া করি আপনার চ্যানেল দ্য ইয়াসিন শো অনেক দূর পর্যন্ত এগিয়ে যাক। ইয়াসিন ভাই, আমার বয়স তখন প্রায় 15 বছর। সালটা 2007 সাল। আমার কাজ ছিল রাতে মাছ ধরা। সবাই যখন ঘুমায় আমি তখন নদীতে নামি। সেদিনও আমি আর আমার ভাই আলী নিয়ম মতো নৌকা নিয়ে বের হলাম। হাতে একটা পুরনো হারিকেন, চারপাশে নিস্তব্ধতা, শুধু নদীর পানি আর বাতাসের শব্দ। কিন্তু সেদিন কিছু একটা আলাদা ছিল। তিস্তা নদীর নাম হয়তো সবাই শুনেছে। এটা যতটা শান্ত ততটাই ভয়ঙ্কর। এর গভীরতা অল্প হলেও এর রহস্য অনেকটা আতঙ্কজনক। সেই দিন নদীটা অস্বাভাবিক শান্ত ছিল, যেন কোনো কিছু অপেক্ষা করছিল আমাদের জন্য। আমরা মাঝ নদীতে গিয়ে জাল ফেললাম। হঠাৎ আলী বলল, ও হ্যাঁ, আলীর পরিচয় তো আপনাদের দিলামই না। আলী হচ্ছে আমার খালাতো ভাই। তার কাজ হলো মাছ ধরা। তার মাছের নেশা এমন, যেমন পানি ছাড়া মাছ জীবনহীন, তেমন আলীও মাছ ছাড়া জীবনহীন। সে 5 দিন না খেয়ে থাকতে পারবে, কিন্তু একদিন মাছ না ধরে থাকতে পারবে না। তবে তার একটা বদ অভ্যাসও আছে, সে কখনো একা তিস্তা নদীতে মাছ ধরতে যেত না। মোট কথা, ছোট থেকে আমি আর আলী একসাথেই মাছ ধরতে যাই। সারা রাত আমরা মাঝ নদীতে মাছ ধরি, সকাল হবার আগেই আবার বাড়ি ফিরি।
সেই দিনও আমরা আগের মতো মাছ ধরতে গেলাম। সবাই তখন গভীর ঘুমে কাতর, আর আমরা তখনই মাছ ধরার জন্য বের হলাম। আলী ভাই তার কাঁধে জাল আর মাছ রাখার হাঁড়িটা নিল, আর আমি নিলাম একটা ভাঙাচোরা পুরনো হারিকেন। আমরা চললাম নদীর দিকে। হারিকেনের হালকা আলোয় আমরা চলতে লাগলাম, আর মাঝে মাঝে বলতে লাগলাম যে আজ হয়তো আমরা আগের দিনের থেকেও বেশি মাছ ধরতে পারবো। আলী ভাই নৌকায় উঠে একটা বিড়ি ধরালো, আর আমাকে বলল নৌকাটা চালাতে। আমি হারিকেনটা নৌকার মাথায় একপাশে ভালো করে রেখে নৌকা চালাতে লাগলাম। জ্যোৎস্না রাত, আশেপাশে পানির কলকল শব্দ ছাড়া আর কোনো কিছুই আমাদের কানে আসে না। আর এটা তো আমাদের পরিচিত। আমরা মাঝ নদীতে নৌকা নিয়ে গেলাম। আমি একটা জায়গায় নৌকাটা আটকায় ধরে আছি। এইদিকে আলী ভাই জাল ফেলে মাছ ধরার আপ্রাণ চেষ্টা চালাচ্ছে। কিছুক্ষণ পর আলী ভাই জাল ফেলা বন্ধ করে আমাকে ডাক দিল, বলল, ভাই তুই কি শুনতে পারছিস? আমি বললাম, না তো। আমি মনোযোগ দিয়ে আশেপাশে সব কিছু লক্ষ্য করলাম, আর আলী ভাইয়ের কথাটা শোনার চেষ্টা করলাম, কিন্তু পানির কলকল শব্দ ছাড়া আর কিছুই শুনতে পারলাম না। কিন্তু কয়েক সেকেন্ড পর আমিও শুনতে পেলাম দূর থেকে একটা মেয়ের কান্নার মতো একটা শব্দ। রাত তখন প্রায় 2টা বাজে। নদীর মাঝখানে আমরা শুধু দুজন, আর কোথাও কোনো মানুষ নেই। তাহলে ওই কান্নাটা কার? আমরা দুজন একসাথে হলাম। হারিকেনটা উঁচু করে আমি ধরলাম। হঠাৎ পানির উপর কিছু একটা ভেসে উঠল। হারিকেনের আবছা আলোয় হালকা করে দেখতে পেলাম একটা লাশ। চুলগুলো পানিতে ভাসছে, মুখটা অর্ধেক দেখা যাচ্ছে, কিন্তু সবচেয়ে ভয়ঙ্কর ছিল তার চোখ। ওটা খোলা ছিল আর সরাসরি আমাদের দিকেই তাকিয়েছিল। আমাদের বুঝতে আর বাকি রইল না যে এটা একটা মেয়ের লাশ। আমি আলী ভাইকে বললাম, চলো চলে যাই এখান থেকে। কিন্তু নৌকাটা তখন নড়ছিল না, যেন কেউ নিচ থেকে ধরে রেখেছে। হঠাৎ লাশটা ধীরে ধীরে আমাদের নৌকার দিকে আসতে লাগলো। পানি নিজে নিজে কাঁপতে লাগলো, আর তখনই আমি শুনলাম কে যেন আমার নাম ধরে ডাকছে, রাতুল। আমি ভয় পেয়ে আলীর দিকে তাকালাম। আলী তখন কাঁপছে। সে বলল, ভাই তোকে একটা কথা আমি বলি নাই। আমি রাগান্বিত কণ্ঠে বললাম, কি কথা বলিস নাই আমাকে? আর কেনই বা আজ এই পরিস্থিতিতে আমাকে তুই এই কথা বলছিস? তখন আলী অনুশোচনার ভঙ্গিতে আমাকে বলতে লাগলো, ভাই এই নদীতে এই জায়গায় অনেক বছর আগে একটা মেয়েকে জোর করে মেরে ফেলে তার লাশ এইখানে ডুবাই দেওয়া হয়েছিল। তবে তার লাশ কেউ খুঁজে পায়নি। লোকজন বলে সে এখনো এই নদীতে ঘোরে, আর যারা রাতে আসে তাদের সাথে ওই একই ঘটনা ঘটায়। কিন্তু আমরা মাছের নেশায় কখন এই দিকে আসছি আমি খেয়াল করি নাই। এই কথা শোনার পর আমার মাথায় যেন আকাশ ভেঙে পড়ল। তবে আমাদের অনেক দেরি হয়েছে তখন। হঠাৎ লাশটা আমাদের নৌকার সাথে ধাক্কা মারলো। হারিকেনটা নিভে গেল। চারপাশ অন্ধকার। আমি শুধু অনুভব করলাম কেউ আমার পা ধরে টান দিচ্ছে পানির নিচে। আলী চিৎকার করছিল, ভাই আমাকে বাঁচাও, আমাকে বাঁচাও। কিন্তু আমি তাকে দেখতে পাচ্ছিলাম না। এভাবে অন্ধকারে কতক্ষণ আমরা কাটালাম আমাদের কোনো কিছু আর মনে নেই। কিছুক্ষণ পর সব শান্ত হয়ে গেল। আমি একা নৌকায় বসে আছি। আলী নেই, শুধু পানির উপর আরেকটা লাশ ভাসছে। এইবার আমি স্পষ্ট বুঝতে পারলাম ওটা ছিল আলী। তার চোখ ঠিক আগের লাশটার মতো খোলা, আর সে আমার দিকেই তাকিয়েছিল। আমি কোনোভাবে তীরে ফিরে আসি, কিন্তু লোকজন আমার কথা বিশ্বাস করে না। তারা বলে আলী মাছ ধরতে গিয়ে পানিতে ডুবে মারা গেছে। কিন্তু আমি জানি সেই রাতে আমি একা ছিলাম না। আমি ওই দিনের পর থেকে আর তিস্তায় মাছ ধরতে যাই না। আজও প্রতি রাতে আমি ঘুমাতে গেলে সেই শব্দ শুনি, রাতুল, রাতুল। আর মাঝে মাঝে আমার ঘরের ভেতরেও পানির শব্দ আসে, যেন কেউ এখনো আমাকে খুঁজছে।
অভিজ্ঞতা। আপনি যদি তিস্তা নদীর আশেপাশে থাকেন তাহলে কখনোই একা একা রাতে নদীতে নামবেন না, কারণ সব লাশ ডুবে মরে না, কিছু লাশ ফিরে আসে। আর যদি আপনি চান এমন আরও বাস্তব ভয়ঙ্কর গল্প শুনতে, তাহলে এখনই সাবস্ক্রাইব করুন দ্য ইয়াসিন শো, কারণ আপনার চারপাশে এমন অনেক গল্প লুকিয়ে আছে যেগুলো এখনো বলা হয়নি।